নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা মাঙ্গলিক দোষ নিয়ে। মাঙ্গলিক দোষ নিয়ে প্রচুর কথা, কয়েক লক্ষ ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে আমি আর নতুন কথা কি বলবো? নিশ্চয়ই নতুন কথা বলবো। আমি যে কথা বলবো সে কথা আপনি হয়তো শুনেছেন, কিন্তু কম শুনেছেন। যা আপনার কাজে লাগবে, যা মাঙ্গলিক দোষের নাম করে যে বিজনেস চলছে, মাঙ্গলিক দোষের নাম করে যে মিথ গড়ে উঠেছে, সেটা ভাঙতে সাহায্য করবে এই অনুষ্ঠান। পজিটিভ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান, যেখানে জ্যোতিষের যে প্রকৃত নলেজ, সেই নলেজকে আমি প্রতিদিন ক্যাটার করার চেষ্টা করি। দর্শক বন্ধু, আজকেও আমি সেই প্রয়াস করব মাঙ্গলিক দোষকে কেন্দ্র করে। লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দশমে মঙ্গল উপস্থিত মাঙ্গলিক দোষ। চন্দ্র থেকে চন্দ্র রাশিতে, চন্দ্র থেকে চতুর্থে, চন্দ্র থেকে সপ্তমে, চন্দ্র থেকে অষ্টমে, চন্দ্র থেকে দশমে মঙ্গল উপস্থিত মাঙ্গলিক দোষ, এটা সবাই জানে। কিন্তু এই দোষ এইখানে বসে থাকার পরও দোষ ভঙ্গ হয়ে গেছে, দোষ নেই, আর আপনার কোনো কিছু করার দরকার নেই। না তো পূজা পাঠ, না তো এটা ওটা, না তো রত্ন, না তো রুদ্রাক্ষ, না তো মালা, কিচ্ছু না, না তো গাছের সাথে বিবাহ, কিচ্ছু করতে হবে না। আপনার কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ দেখাচ্ছে যেমন, তবে ওই কুণ্ডলী এটাও দেখাচ্ছে যে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে গেছে। আপনি প্রথমটা দেখতে পেয়েছেন, দ্বিতীয়টা আপনাকে জ্যোতিষ ব্যক্তিত্ব দেখাননি। আমার আজকের ওইটাই কাজ, আপনাদের সামনে এই তথ্য তুলে দেওয়া, যাতে আপনারাও দেখতে পান যে হ্যাঁ, আমার তো মাঙ্গলিক দোষ ভেঙে গেছে, বা এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। তো দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কিছু এমন তথ্য আপনাদের সঙ্গে রাখবো যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের মাঙ্গলিক দোষ সাধারণ দৃষ্টিতে আপনার জন্মপত্রিকাতে দেখালেও আদৌ আপনার মাঙ্গলিক দোষ নেই। কি সেই সূত্র আমি পরপর আপনাদের সামনে রাখতে থাকবো। আপনারা যারা বিভিন্ন জ্যোতিষীয় বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, জন্মপত্রিকা দেখাতে চাইছেন, বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে প্রতিকার, প্রতিবিধান ইত্যাদি জানতে চাইছেন, জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমার অফিস থেকে কিভাবে আপনারা আমার সাথে সরাসরি দেখা করবেন বা অনলাইন পদ্ধতি, টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করবেন, ডিটেলস আপনাকে বলে দেবে। আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা, মাঙ্গলিক দোষ কখন কুণ্ডলিতে প্রাথমিক দৃষ্টিতে থাকলেও ভঙ্গ হয়ে যায়। প্রথমটা আপনি জানেন, দ্বিতীয়টা জানেন না। এই অনুষ্ঠান আপনাদেরকে সেই তথ্য আপনাদের কাছে রাখছে। দেখুন, মেষ রাশিতে মঙ্গল গ্রহ যদি লগ্নে থাকে, মেষ রাশিতে মঙ্গল গ্রহ যদি লগ্নে থাকে, বৃশ্চিক রাশিতে যদি চতুর্থ ভাবে থাকে, মকর রাশিতে যদি 7 নম্বর ভাবে থাকে, কর্কট রাশিতে যদি 8 নম্বর ঘরে থাকে, ধনু রাশিতে মঙ্গল যদি 12 নম্বর ঘরে থাকে, তাহলে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে যায়। এটা চন্দ্র থেকে লগ্ন থেকে দুপক্ষেই এই বক্তব্য রয়েছে। আবার বলবো, মেষ রাশিতে মঙ্গল গ্রহ যদি লগ্নে থাকে, বৃশ্চিক রাশিতে যদি চতুর্থ ভাবে থাকে, মকর রাশিতে যদি 7 নম্বর ঘরে থাকে, কর্কট রাশিতে যদি 8 নম্বর ঘরে থাকে, ধনু রাশিতে মঙ্গল যদি 12 নম্বর ঘরে থাকে, তাহলে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে যায়। লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই যে ভাবগুলো যে কোনো ভাবে যদি শনি গ্রহ উপস্থিত হয়ে যায় না, তাহলে মাঙ্গলিক দোষ ভঙ্গ। মঙ্গল যদি রবির কারণে দগ্ধ হয়ে যায়, অর্থাৎ কম্বাস্ট, মঙ্গল রবির কাছাকাছি আসার জন্য দগ্ধ হয়ে যায়, অস্তমিত বলে, ইংরেজিতে বলে কম্বাস্ট, শুদ্ধ জ্যোতিষীয় ভাষায় দগ্ধ বা অস্তমিত যদি হয়ে যায়, তাহলে মঙ্গল দোষ ভঙ্গ হয়ে যায়। মঙ্গল যদি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি প্রাপ্ত হয় বা বৃহস্পতির সাথে জুতি নির্মাণ করে, একসাথে বসে থাকে, তাহলে মাঙ্গলিক দোষের প্রভাব নষ্ট হয়ে যায়, একদম কম হয়ে যায়, থাকেই না। মঙ্গল গ্রহ যদি পূর্ণ বলি চন্দ্রের সাথে, পূর্ণ বলি, মূল ত্রিকোণস্থ বা যে কোনোভাবে পূর্ণ বলিয়ান হয়েছে, উচ্চস্থ, তুঙ্গস্থ, এমন চন্দ্রের সাথে যদি মঙ্গল গ্রহ থাকে, তাহলে মাঙ্গলিক দোষের প্রভাব কম হয়ে যায়। কারণ মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট, আর চন্দ্র হচ্ছে শীতল এলিমেন্ট, জলের তত্ত্ব। মঙ্গলের আগুন, তেজ চন্দ্রের প্রভাবে নিস্তেজ হয়ে যায়। মঙ্গল যদি কুণ্ডলিতে
0 ডিগ্রিতে বা 29 ডিগ্রিতে থাকে, তাহলে ওই মঙ্গলের কোনো পাওয়ার নেই, ওই মাঙ্গলিক দোষের কোনো ক্ষমতা নেই। সাধারণ রটনা অনুযায়ী আমরা প্রায় শুনতে পাই যে যদি একজনের মাঙ্গলিক দোষ থাকে তাহলে আর একজন মাঙ্গলিক আছে, এমনই পাত্রী খুঁজে বার করতে হবে। এইটা কিন্তু জ্যোতিষীয় অ্যাঙ্গেল থেকে প্রমাণিত সত্য তথ্য নয়। কেন? এটা মনে করা হয় যে, মনে করুন কন্যা মাঙ্গলিক, পুরুষ মাঙ্গলিক, তাহলে কি হবে? কনফিউশন, এটা কনফিউশন করার কথা। কন্যার মাঙ্গলিক আছে, পুরুষেরই মাঙ্গলিক আছে, দুজনের মাঙ্গলিক, দুজনের প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ অনেকে এটাকে বিষে বিষক্কায় ভাবেন না, কিন্তু এর কোনো জ্যোতিষশাস্ত্রীয় আধার আমি অন্তত খুঁজে পাইনি, আপনারাও পাবেন না। যারা জ্যোতিষ নিয়ে বিদগ্ধ ব্যক্তি, পণ্ডিত রয়েছেন, তারা যদি এটাকে নিয়ে রিসার্চ করেন, দেখুন আমার নাম 9 করে 30 বছর হয়ে গেল এই পড়াশোনা করা, আজও করে চলেছি, প্রতিদিন করি। আর আমি জ্যোতিষের খুব 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 কম জানি, অত্যন্ত কম জানি। এই 30 বছর জ্যোতিষকে বোঝার জন্য কিচ্ছু নয়, প্রতিদিন আমি নতুন নতুন জিনিস জানতে পারি। তো এইরকমই একটা বিষয়, এই পাত্র মাঙ্গলিক বলে পাত্রকে হতে হবে বা পাত্রী মাঙ্গলিক বলে পাত্রকে হতে হবে, এর খুব একটা জ্যোতিষীয় কোনো আধার আমি পাইনি কোথাও। এটা একটা প্রচলিত ধারণা। পাত্রীর কুণ্ডলিতে যেভাবে, কোনটাকে গুরুত্ব দেবেন, এটাকে গুরুত্ব দিন। পাত্রীর কুণ্ডলিতে যেভাবে মঙ্গল দোষ হয়েছে, মনে করুন চতুর্থভাবে হয়েছে, পাত্রের কুণ্ডলিতে যদি ওইভাবে অর্থাৎ চতুর্থভাবে পাপ গ্রহ এসে বসে থাকে না, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ ভয়ঙ্করভাবে জটক বিচারের ক্ষেত্রে। আবার বলছি, মনে করুন পাত্র বা পাত্রী যে কোনো একটা কারো ব্যক্তির কুণ্ডলিতে অষ্টমভাবে মঙ্গল বসে মাঙ্গলিক দোষ নির্মাণ করেছে, তাহলে উল্টো দিকে যাকে বিয়ে করছেন, পাত্রী হোক পাত্র, তার যদি কুণ্ডলীর অষ্টমভাবে পাপ গ্রহ এসে বসে যায়, তাহলে এটা ভয়ঙ্কর মাঙ্গলিক দোষ। আশা করি এই যে আলোচনা, এটা আপনাদের কাজে লাগবে। এই যে মাঙ্গলিক দোষ নিয়ে যে ভয়, ভীতি, ভ্রান্ত ধারণা আছে, সেখান থেকে আপনাদের অনেকাংশে রক্ষা করবে। যদি সপ্তম ভাবের অধিপতি গ্রহ, আর একটা আমি উদাহরণ দিয়ে যাচ্ছি, যদি সপ্তম ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবকেই পূর্ণ দৃষ্টি দেয়, তাহলে মাঙ্গলিক দোষের কোনো রকম কুপ্রভাব ব্যক্তিকে ভোগ করতে হয় না। মাঙ্গলিক দোষ আছে, ছেলে বা মেয়ে সপ্তমে মাঙ্গলিক, অষ্টমে মাঙ্গলিক বা দ্বাদশে মাঙ্গলিক আছে, রয়েছে। লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে, লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক। কিন্তু যদি দেখা যায় সপ্তম পতি সপ্তম ভাবকেই দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ ভঙ্গ। তো দর্শক বন্ধু, মাঙ্গলিক দোষ যদি আপনি কুণ্ডলিতে দেখেছেন, তাহলে পরেরটা আপনি দেখুন। মাঙ্গলিক দোষ কুণ্ডলিতে হয়েছে, এটা হলো প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা আবার দেখুন, ওই দোষ ভঙ্গ হয়েছে কিনা। যদি ভঙ্গ হয়ে থাকে, চিন্তা করার কিছু নেই। আর যদি ভঙ্গ না হয়ে থাকে, তাহলে যারা প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বরা আছে, তাদের সাথে পরামর্শ করুন, তারা আপনাকে সৎ পরামর্শ নিশ্চয়ই দেবেন। দর্শক বন্ধু, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই অনুষ্ঠান দেখেছেন, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।